ওয়েলকাম টু ই ক্লাসরুম। আজকে আমরা 26শে জুলাই, তাহলে 26শে জুলাইতে আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে নেব। তাহলে আমরা আজকে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি আপনাদের সামনে। কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে যেমন আমরা ডেলি আপনাদের সামনে স্ট্র্যাটেজিকে নিয়ে আসি, তাহলে আজকে আপনাদের সামনে স্ট্র্যাটেজিকেও নিয়ে এসেছি। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে স্ট্র্যাটেজিকেও আমরা দেখে নেব। তাহলে আমরা প্রথম প্রশ্নতেই চলে যাই। তাহলে প্রথম প্রশ্ন আপনারা দেখবেন। প্রথম প্রশ্ন হচ্ছে, নতুন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মানে বিদেশ মন্ত্রী যাদেরকে বলি, তাহলে প্রথম সরকারি হিসাবে আমাদের এই ইন্ডিয়ার মধ্যে কি করেছেন, ভিজিট করেছেন, সফর করেছেন। তাহলে প্রশ্নটা জিজ্ঞেস করেছে, তাহলে প্রশ্ন আছে হু ইজ নিউ ফরেন মিনিস্টার অফ ইউনাইটেড কিংডম। তাহলে ইউনাইটেড কিংডম এর নতুন বিদেশ মন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কে। তাহলে আমরা জানি ইউনাইটেড কিংডমে এখন নতুন গভর্নমেন্ট এসছে, নিউ গভর্নমেন্ট ফর্ম করেছে। ঠিক আছে, আগে যে গভর্নমেন্ট ছিল, আগে গভর্নমেন্টের প্রাইম মিনিস্টারের নাম ছিল যে আমাদের ভারতীয় মানে ভারতীয় অরিজিন ভারতীয়, যার নাম হচ্ছে ঋষি সোনিক। ঠিক, তাহলে ঋষি সোনিক সে এখন এই নির্বাচনে হেরে গেল। তাহলে নতুন যে প্রাইম মিনিস্টার হয়ে উঠেছে, তাহলে নতুন যে প্রাইম মিনিস্টার নাম হচ্ছে কির স্টারমার। তাহলে এই কি হচ্ছে, নতুন ইউকে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। তাহলে ফরেন মিনিস্টার বা পররাষ্ট্রমন্ত্রী কে এখন, তাহলে আমরা বলবো অ্যান্সার হয়ে যাবে ডেভিড ল্যামি। তাহলে ডেভিড ল্যামি পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার সরকারি হিসাবে আমাদের ভারতের মধ্যে মনে কি করেছেন, সফর করেছেন। একটু আমরা দেখে নেব এই বিষয়টা। তাহলে আপনারা ছবি দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন ডেভিড ল্যামি, আর আমাদের প্রধানমন্ত্রীর সাথে বসে আলোচনা করছেন। তাহলে ইন্ডিয়া এন্ড ইউনাইটেড কিংডম, ঠিক আছে, ইউনাইটেড কিংডমের ক্যাপিটাল হচ্ছে লন্ডন, রাজধানী লন্ডন। ঠিক আছে, তাহলে কির স্টারমারকে প্রধানমন্ত্রী লঞ্চ করেছে। কিসের নিয়ে আলোচনা হয়েছিল, নিউ টেকনোলজি সিকিউরিটি ইনিশিয়েটিভ এক্সপেক্টেড টু বুস্ট ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডিপেন কোলাবোরেশন। তাহলে ভারত এবং যুক্তরাজ্য একটা নতুন প্রযুক্তি সুরক্ষা উদ্যোগ চালু করেছে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সহযোগিতা আরো গভীর করবে বলে আশা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দু কান্ট্রি অ্যানাউন্স অফিসিয়াল ভিজিট টু ইন্ডিয়া বাই দ্য নিউ ব্রিটিশ ফরেন সেক্রেটারি। তাহলে দেখুন, ফরেন সেক্রেটারি বলা হয়, ঠিক আছে, বাইরের যে মিনিস্টার থাকে তাকে ফরেন সেক্রেটারি বলা হয়। আর দ্বিতীয় কি একটা উল্লেখ করেছে, আলোচনা করেছে, তাহলে আমাদের ইন্ডিয়া অ্যান্ড ইউকে, ঠিক, ইন্ডিয়া অ্যান্ড ইউকে এই দুটো যেটা এই এনারা দুজন বসে যে আলোচনা করছিলেন যে 2030-এর মধ্যে 2022 থেকে যে আমরা কি করব, ডবল করে দেবো, দুগুণ করে দেবো কি আমাদের যে বাইলেটারাল রিলেশনশিপ আছে। ঠিক আছে, বাইলেটারাল যেটা আমাদের রিলেশনশিপ, ওটা আমরা কি করব, দুগুণ করব। ঠিক আছে, তাহলে $50 বিলিয়ন আমরা কি করব, ট্রেড করব। এই দুটো দেশ মিলিয়ে $50 বিলিয়ন আমরা কি করব, ট্রেড করব। ঠিক আছে, এটাই অ্যানাউন্স করা হলো, এটাই ডিল করা হলো। তাহলে দ্বিতীয় নম্বর কোশ্চেনে আমরা প্রশ্নতে চলে আসবো। তো দ্বিতীয় নম্বর কোশ্চেনে দেখুন, আমাদের যিনি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারমন, উনি অ্যানাউন্স করেছেন কি আমাদের ফাইন্যান্স মিনিস্টার, সবচেয়ে প্রথম কোশ্চেন, ফাইন্যান্স মিনিস্টার কি আমাদের, নির্মলা সীতারমন। ঠিক আছে, ইনি প্রথম মহিলা, ফার্স্ট ফিমেল আর্থিক মন্ত্রী, প্রথম মহিলা ফাইন্যান্স মিনিস্টার, প্রথম মহিলা আর্থিক মন্ত্রী। তাহলে ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স করেছে ইউনিয়ন বাজেট স্পিচ দ্যাট করিডোর প্রজেক্টস উইল বি বাইড ফর দ্য বিষ্ণুপদ টেম্পল অ্যান্ড মহাবোধি টেম্পল। তাহলে দুটো টেম্পলে কি করবে, করিডোর তৈরি করা হবে, এই বাজেটে ঘোষণা করা হলো। কি যে বিষ্ণুপদ মন্দির ও মহাবোধি মন্দির কোথায়, এটাই জিজ্ঞেস করা হচ্ছে। তাহলে কি করবে, একটা মহাবোধি মন্দির জন্য করিডোর প্রকল্পগুলি তৈরি করা হবে, এটাই ঘোষণা করা হলো আমাদের প্রধান ফাইন্যান্স মিনিস্টার, আর্থিক মন্ত্রী যিনি আছেন সেটা। তাহলে আমরা জানি, তাহলে মহাবোধি এবং বিষ্ণুপদ টেম্পলটা কোথায়, তাহলে এটা হচ্ছে বিহারে। কোথায়, এটা হচ্ছে বিহারে হচ্ছে। তাহলে আমরা জানি বিহারের সিএম এর নাম কি হয়ে যাবে, তাহলে বিহারের সিএম নাম হচ্ছে নীতিশ কুমার। ঠিক আছে, বিহারের সিএম নাম কি হচ্ছে, নীতিশ কুমার। বিহারের গভর্নর রাজ্যপালের কি নাম হচ্ছে, আর্লেকার। ঠিক আছে, এমনি রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার নাম হচ্ছে, ঠিক আছে, পুরো নাম হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার।
আমি শুধু আপনার স্যার নেম বললাম, রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার গভর্নর বা রাজ্যপালের নাম। ঠিক, বিহারে মাত্র একটাই ন্যাশনাল পার্ক, এটার নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। বিহারের মধ্যে একটাই ন্যাশনাল পার্ক, সেটার নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাহলে মহাবোধি টেম্পল কোথায় আছে, কোথায় অবস্থিত? তাহলে আমরা বলবো মহাবোধি টেম্পল হচ্ছে অবস্থিত বিহারের রাজ্যের মধ্যে অবস্থিত। একটু আমরা দেখে নেবো। তাহলে আমাদের যিনি নির্মলা সীতারমন আপনারা ছবি দেখতে পাচ্ছেন, ইনি প্রথম মহিলা, ইনি প্রথম মহিলা যিনি 7 বার, 7 বার বাজেট প্রেজেন্ট করেছেন। 7 বার বাজেট প্রেজেন্ট করেছেন। সবচেয়ে বেশি রেকর্ড কার আছে বাজেট পেশ করা? তাহলে মোরারজি দেশাই। মোরারজি দেশাই 10 বার, মোরারজি দেশাই 10 বার 10 টাইম বাজেট পেশ করেছেন। তাহলে দেখুন আমাদের আর্থিক মন্ত্রী নির্মলা সীতারামন, তাহলে আমাদের আর্থিক মন্ত্রী নির্মলা সীতারামন, ঠিক আছে, ফাইন্যান্স মিনিস্টার কি অ্যানাউন্স করেছে? ইউনিয়ন বাজেট অ্যানাউন্স করেছে, যেখানে করিডোর করা হবে বিষ্ণুপুর টেম্পল, যেটা গয়াতে অবস্থিত, এবং মহাবোধি টেম্পল, সেটাও গয়াতে অবস্থিত বিহার রাজ্যের মধ্যে। তাহলে বিষ্ণুপুর টেম্পল ইজ দ্য স্টেট অফ বিহার, এন্ড কোন ভগবানকে কি করে উৎসর্গ করে? তাহলে আমরা বলবো লর্ড বিষ্ণুতে উৎসর্গ করে। ঠিক আছে, এই টেম্পলটা 1787 সালে, ঠিক আছে, কুইন হেলিয়াবাই হোলকার অফ আহমদনগরের অর্ডারে, ঠিক আছে, তাহলে দেখুন এটা 1787 সালে আহমদনগরের রানী অহিল্যাবাই হোলকার নির্দেশে এই নির্মিত হয়েছিল। কোথায়, কোন নদীর ধারে, কোন নদীর তীরে এটা অবস্থিত? আমরা বলবো ফাল্গু রিভারের তীরে এই মন্দিরটা অবস্থিত, যেটা বিষ্ণুপুর টেম্পল অবস্থিত। ঠিক আছে, আর্কিটেক্টারি দ্য টেম্পল ইজ অ্যারাউন্ড, যে বিষ্ণুপুর টেম্পল 100 ফুট লম্বা, আর তার মধ্যে 40টা কি আছে স্তম্ভ রয়েছে, তার মধ্যে বিষ্ণুপুর টেম্পলের মধ্যে। সে ডিভোটি ভিজিট দিস টেম্পল ডিউরিং পিতৃপক্ষ, আ পিরিয়ড ইন দ্য হিন্দু ক্যালেন্ডার, মানে হিন্দু ক্যালেন্ডারে একটা পিতৃপক্ষ বলে একটা মাস আছে, সেই মাসে রিচুয়ালস করার জন্য যারা ভক্তরা আছে সেটা কি করে, সেখানে ভিজিট করে। ঠিক, এমনি মহাবোধি গয়া টেম্পলের ব্যাপারে একটু দেখে নেবো। মহাবোধি টেম্পলের ব্যাপারে একটু দেখে নেবো। এটা হচ্ছে মহাবোধি টেম্পল ট্রি, দ্য টেম্পল স্ট্যান্ড অন দ্য ইস্ট অফ মহাবোধি ট্রি, যেখানে জ্ঞান প্রাপ্ত করেছিলেন গৌতম বুদ্ধ, সেখানে এই টেম্পলটা অবস্থিত, ঠিক, যেখানে নির্বাণা বা জ্ঞান নিয়েছিলেন। এটা ইউনিক শেপ, আর হাইট হচ্ছে 170 ফুট। বিষ্ণুপুর টেম্পলের হাইট হচ্ছে 100 ফুট, আর মহাবোধি টেম্পলের হাইট হচ্ছে 170 ফুট। এটা কোথায় অবস্থিত মহাবোধি টেম্পল? এটা বোধগয়াতে অবস্থিত, যা সেন্ট্রাল বিহারের মধ্যে, ঠিক আছে, মধ্য বিহারের মধ্যে। কোন রিভারে, কোন রিভারের ধারে বা কোন রিভার অবস্থিত? তবে বলবো নিরঞ্জন রিভারে ব্যাংকের অবস্থিত তীরে। ঠিক আছে, কোন রিভার তীরে? তাহলে বলবো নিরঞ্জন রিভার তীরে অবস্থিত। তাহলে মহাবোধি টেম্পল কমপ্লেক্স ইজ দ্য ফার্স্ট টেম্পল বিল্ট বাই ইম্পেরিয়ার অশোকা। সবচেয়ে প্রথমবার কে তৈরি করেছিলেন? তাহলে আমরা বলবো অশোকা, যেটা করেছিলেন কত সালে? 3 সেঞ্চুরিতে শুরু করেছিলেন। অ্যান্ড প্রেজেন্ট টেম্পল ডেটস ফ্রম দ্য 5th and 6th সেঞ্চুরি। আর মানুষের জন্য বর্তমান মন্দিরটা 5-6 শতাব্দী কি করেছিল, প্রথমবার নির্মিত করেছিল। তাহলে এবার দেখে নেবো মহাবোধি টেম্পলে বিষয়টা। তাহলে দেখুন মহাবোধি টেম্পলে, ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট বুদ্ধিস্ট টেম্পল, সব দিয়ে পুরনো বুদ্ধিস্ট টেম্পল, যেটা স্টিল ব্রিক্স দিয়ে তৈরি করা হয়েছিল। তাহলে এটা প্রাচীনতম বৌদ্ধ মন্দিরগুলির মধ্যে একটি, যা সম্পূর্ণরূপে ইট দিয়ে নির্মিত হয়েছিল। এখনো স্থির আছে, এখনো স্থির আছে। লেট গুপ্তা পিরিয়ড ইজ কনসিডার্ড টু হ্যাভ হ্যাড সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স ইন দ্য ডেভেলপমেন্ট অফ ব্রিক আর্কিটেকচার। তো আমরা দেখতে পাচ্ছি 80 শতাব্দীর পর শতাব্দী ধরে ইট স্থাপত্য বিকাশে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল বলে মনে করা হয়। ঠিক আছে, তাহলে আপনার 2002-তে একে রিকগনাইজ করা হয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের, ইউনেস্কো করেছে এটা 2002 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃত হয়েছিল কে? মহাবোধি টেম্পল, যেখানে
মহাবোধি ট্রির কাছে এই টেম্পল অবস্থিত, যেখানে গৌতম বুদ্ধ কি করেছিলেন, নির্বাণা করেছিলেন, জ্ঞান নিয়েছিলেন। তাহলে 3 নম্বর কোশ্চেন আপনারা দেখবেন, 3 নম্বর কোশ্চেনে কি জিজ্ঞেস করা হচ্ছে, ইউনিয়ন কালচার মিনিস্টার, ইউনিয়ন যিনি আমাদের কালচার মিনিস্টার আছেন, তিনি কি করেছেন, আনভেল করেছেন, যিনি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী, ঠিক আছে, তিনি কি করেছেন, কিংবদন্ত গায়ক একটা পোস্টারি স্টাম্প চালু করেছেন, কার নামে, কাকে সম্মানিত করে, সিঙ্গার মুকেশের নামে সম্মানিত করে একটা পোস্টারি স্টাম্প শুরু করেছেন, ঠিক আছে, অন দ্য ওকেশন অফ হিজ হাউ মেনি বার্থ অ্যানিভার্সারি। তাহলে মুকেশের, তাহলে আমরা দেখবো যে মুকেশ ইনি আছেন, সিঙ্গার আছেন, তাকে সম্মান করে এক স্মারক ডাক টিকিট কি করেছিলেন, উন্মোচন করেছিলেন, তার কত জন্ম বার্ষিকী উপলক্ষ, তাহলে আমরা বলবো 100তম ওনার 100 জন্ম, 100 ওনার বার্থ অ্যানিভার্সারি। তাহলে আমরা একটু মুকেশ সিঙ্গারের ব্যাপারে একটু দেখে নেব, সিঙ্গার মুকেশের ব্যাপারে। তাহলে দেখুন, এটা হচ্ছে সিঙ্গার মুকেশের ছবি। আপনারা দেখুন, মুকেশ যিনি আছেন, যিনি লেজেন্ডারি মুকেশ, উনি জন্ম নিয়েছিলেন 1923 সালে, কোথায়, লুধিয়ানাতে। 22 জুলাই উনি 1923 সালে লুধিয়ানাতে উনি জন্ম নিয়েছিলেন। 1941 সালে তিনি নির্দোষ, উনি রেকর্ড করেছিলেন মুভি নির্দোষের সবচেয়ে প্রথম সং করেছিলেন, ঠিক আছে, চলচ্চিত্রের জন্য তার প্রথম গান রেকর্ড করেন। তাহলে কমেমোরেটিভ স্ট্যাম্পস আর ইস্যুড, আমরা জানি স্মারক ডাক টিকিট জারি করা হলো, অ্যাজ আ নেম সাজেস্ট, নাম অনুসারে, কমেমোরেটিভ ইম্পর্টেন্ট ইভেন্টস, প্রমিনেন্ট পার্সোনালিটি, ভেরিয়াস ফিল্ড এক্সপ্রেস, মানে বিভিন্ন রকম এখানে জন্য এনার নামের জন্য, এনার 125তম বার্থ অ্যানিভার্সারির জন্য একটা ডাক টিকিট ইস্যু করা হলো, ঠিক। তাহলে মিনিস্টার অফ কালচার এন্ড ট্যুরিজম, তো তাহলে দেখুন, যিনি আমাদের পর্যটন বা সংস্কৃতি মিনিস্ট্রি যিনি আছেন, তার নাম হচ্ছে গজেন্দ্র সিং শেখাওয়াত। তাহলে গজেন্দ্র সিং শেখাওয়াত ওয়াজ দ্য চিফ গেস্ট, সেই ইভেন্টে উনি চিফ গেস্ট খেলেন, ঠিক আছে। তাহলে ট্রিবিউট করে লেজেন্ডারি সিঙ্গার, মোমেন্টাল কন্ট্রিবিউশন টু ইন্ডিয়া মিউজিক এন্ড আর্টস ডিউরিং গ্লোবাল লেগেসি। তাহলে গায়ক স্মারক আবেদন এবং তার স্থায়ী বেশক উত্তরাধিকারীকে প্রতীক শ্রদ্ধা জানাতে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কে, গজেন্দ্র সিং শেখাওয়াত। উনি কি ছিলেন, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী উনি ছিলেন। তাহলে 1941 সালে উনি মুভি নির্দোষী শব্দে প্রথম উনি গানটা কি করেছিলেন, চলচ্চিত্রে প্রথম গান রেকর্ড করেছিলেন। 4 নম্বর কোশ্চেন দেখুন, সিটি কুরিয়েন ইজ এ ফর্মার প্রাক্তন প্রফেসর ছিলেন মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজে। তাহলে সিটি কুরিয়েন ইজ রিলেটেড টু উইচ ফিল্ড। তাহলে প্রশ্ন হচ্ছে সিটি কুরিয়েন কোন ক্ষেত্রের সাথে উনি সম্পর্কিত ছিলেন, সেটাই আমাদের প্রশ্ন। তাহলে আমরা বলবো উনি অর্থনীতি ছিলেন, ঠিক আছে, অর্থনীতি বিদ ছিলেন, কে ইকোনমিক্স ছিলেন কি, সিটি কুরিয়েন। তাহলে সিটি কুরিয়েনের ব্যাপারে আমরা একটু দেখে নেব। তাহলে সিটি কুরিয়েন উনি একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, ঠিক ছিলেন, অ্যান্ড ফর্মার প্রেসিডেন্ট, প্রাক্তন ছিলেন, কোথায়, প্রফেসর ছিলেন মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজে। উনি 93 বছরে উনি মারা গেলেন। কিসের জন্য মারা গেলেন, তিনি মারা গেলেন অসুস্থ ছিলেন, বয়স হয়ে গেছে, 93 বয়স ছিলেন। উনি মাস্টার ডিগ্রি করেছিলেন কোথা থেকে, মাদ্রাস ক্রিশ্চিয়ান কলেজ থেকে করেছিলেন 1953 সালে, আর সেখানে উনি প্রফেসর ছিলেন। উনি মাদ্রাস ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ উনি 1978 থেকে 1991, আর ডাইরেক্টর ছিলেন ওই ইনস্টিটিউটের মধ্যে 1978 থেকে 1988 সালে। উনি ইন্ডিয়ান ইকোনমিক অ্যাসোসিয়েশন 2000 সালে উনি সভাপতিও ছিলেন। 2000 সালে উনি সভাপতির দায়িত্ব উনি পালন করলেন। কে, সিটি কুরিয়েন। তাহলে দেখুন, উইচ স্টেট গভর্নমেন্ট, কোন রাজ্য সরকার 10 বছর ন্যূনতম কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা সহ কঠোর শাস্তি আরোপ করে, কিসের জন্য, অ্যান্টি পেপার লিক একটা বিল পাস করে। তার মধ্যে 10 বছর মিনিমাম আপনার থাকবে, ন্যূনতম কারাদণ্ড থাকবে, এবং আপনার 1 কোটি টাকা জরিমানাও থাকবে। তাহলে কোন গভর্নমেন্ট বা কোন রাজ্য এইভাবে একটা অ্যান্টি পেপার লিক বিল নিয়ে এসছেন, তাহলে সেটা হয়ে যাবে আপনার বিহার। কি যাবে, বিহার। আমরা দেখলাম বিহারের সিএম কি, আবার আপনাদের প্র্যাকটিস করুন, আবার আপনাদেরকে বলে দিচ্ছি। নীতিশ কুমার হচ্ছে ওখানে সিএম হচ্ছে, রাজ্যপাল নাম কি, রাজেন্দ্র
গভর্নরের নাম রাজেন্দ্র আল্লাকুট। তো কি নাম হয়ে যাবে? রাজেন্দ্র বিশ্বনাথ আল্লাকুর। ঠিক আছে, রাজেন্দ্র আল্লাকুর ওখানে হচ্ছে গভর্নর। ওখানে একটা মাত্র ন্যাশনাল পার্ক, যেটার নাম হচ্ছে বাল্মীকি ন্যাশনাল পার্ক। বাল্মীকি ন্যাশনাল পার্ক মাত্র বিহারের একটা ন্যাশনাল পার্ক। তাহলে এইভাবে 10 বছরের ন্যূনতম কারাদণ্ড এবং 1 কোটি জরিমানা অ্যান্টি পেপার লিগ কে বিল নিয়ে এসছে, কে বিল পাস করেছে? তাহলে বলবেন বিহার রাজ্য পাস করেছে। তাহলে দেখুন, বিহার অ্যাসেম্বলি পাস করে নিয়েছে অ্যান্টি পেপার লিগ, যেখানে আপনাকে পেনাল্টি থাকবে, যেখানে আপনার কারাদণ্ড থাকবে, 10 বছরের ন্যূনতম কারাদণ্ড থাকবে এবং আপনার 1 কোটি জরিমানা ও থাকবে। কিসের জন্য থাকবে? আপনাকে যে পেপারগুলো যেটা ফাঁস করে নেয়, তাহলে ওই পেপারগুলো ফাঁস না হয়ে থাকে, তার জন্য একটা কঠোর শাস্তি নিয়ে এসেছেন বিহার গভর্নমেন্ট। আমাদের ইনি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আপনারা ছবি দেখতেই পাচ্ছেন। তাহলে দেখুন পেনাল্টি কি কি দেবে। ইন্ডিভিজুয়ালস, পরীক্ষার অনিয়মের জন্য দোষী ব্যক্তি এবং সংস্থাগুলিকে 10 বছরের পর্যন্ত জেল এবং 1 কোটি পর্যন্ত জরিমানা হতে পারে। তাহলে ইন্ডিভিজুয়ালস, যদি কেউ ব্যক্তি এইভাবে যদি পেপার গুলো ফাঁস করে দেয়, ঠিক আছে, বা অনিয়ম যদি কিছু থাকে বা কোনো সংস্থা যদি থাকে। তারপর দেখুন, দ্য বিল ইনক্লুড আ ক্লজ ফর অ্যাটাচিং আ প্রপার্টিজ অফ দোজ ফাউন্ড গিল্টি। যদি দোষী পাওয়া যায়, তাহলে তার সম্পত্তি সংযুক্ত করার জন্য একটি ধারাও রয়েছে এর মধ্যে, এনে প্রপার্টি আপনি কি করে নেবে? সিজ করে নেবে। ঠিক আছে, যদি আপনি এখানে আপনি কি হয়ে থাকেন, যদি দোষী হয়ে থাকেন। বেল কন্ডিশন কি? ইট মেক্স টু ডিফিকাল্ট ফর পিপল অ্যারেস্টেড ফর এক্সাম ইরেগুলারিটি টু গেট বেল। মানে পরীক্ষার অনিয়মের জন্য গ্রেপ্তার হওয়ার ব্যক্তিদের জামিন পাওয়া কঠিন করে তোলা। মানে জামিন আপনি সহজ দিয়ে জামিনও পাবেন না। ঠিক আছে, আপনি জামিন পেতে গেলে অনেক কষ্ট করতে হবে। যদি আপনি এই এই অ্যারেস্ট হন, মানে এই যদি আপনার এই পেপারে বা এই যদি আপনি কোনো অ্যারেস্ট হয়ে থাকেন, তাহলে আমরা দেখবো কগনিজেবল এন্ড নন কগনিজেবল। অল ক্রাইমস আন্ডার দিস ল কগনিজেবল হতে পারে এবং নন কগনিজেবল হতে পারে। ঠিক আছে, দুই রকমের এখানে আপনাদের শাস্তির নেচার দিয়েছে, অপরাধের প্রকৃতি আপনাদের কি দিয়েছে, কগনিজেবল এবং নন কগনিজেবল দুটোই দিয়েছে। তাহলে আপনি দেখুন 6 নম্বর প্রশ্নটা দেখুন। আর আজকে আমাদের লাস্ট প্রশ্ন, দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন IAF একটা সংস্থা, তিনি কি করেছেন? একটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড সম্মানিত করেছে। অ্যাওয়ার্ডের নাম হচ্ছে ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড 2024 এর জন্য। কোন স্পেস এজেন্সি, কোন দেশের স্পেস এজেন্সিকে কি করেছে? অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে। তাহলে আনসার কি যাবে? আমাদের যে ভারতের যে স্পেস এজেন্সি ইসরো, ইসরোকে আমরা এই ইসরো 2000 ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড 2024 থেকে সম্মানিত করা হয়েছে। ওয়ার্ল্ড স্পেস 2024 কাকে দেওয়া হয়েছে বা কোন সংস্থা কে সম্মানিত করা হয়েছে? তারা বলবো আমরা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। তাহলে ইসরো ফুল ফর্ম কি হবে? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ঠিক, তাহলে ইসরোকে কিসের জন্য আমরা দেখবো? চন্দ্রয়ান 3 মিশনের জন্য। চন্দ্রয়ান 3 মিশনের জন্য আমরা দেখবো ইসরোকে সম্মানিত করা হয়েছে। তাহলে একটু দেখে নেবো আমরা এই অ্যাওয়ার্ডের বিষয় নিয়ে। তো দেখুন, দ্য ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন IAF ফুল ফর্ম আপনারা মনে রাখবেন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন। এই মানে আপনার মর্যাদাপূর্ণ একটা অ্যাওয়ার্ড দিয়েছে। কাকে অ্যাওয়ার্ড দিয়েছে? ইসরোকে। ঠিক আছে, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। কিসের জন্য? চন্দ্রয়ান 3 জন্য। ঠিক আছে, ইন রিকগনিশন অফ দ্য নোটওয়ার্থি অ্যাচিভমেন্ট টু স্পেস এক্সপ্লোরেশন। তাহলে আমরা দেখুন চন্দ্রয়ান 3 মিশন যেটা আছে, তার জন্য একটা মর্যাদাপূর্ণ বিশ্ব মহাকাশ পুরস্কার দিয়েছে। তাহলে চন্দ্রয়ান 3 লুনার মিশন which achieved a historical soft landing। আমরা জানি এই যে চন্দ্র 3 মিশন যেটা ছিল, তার চন্দ্র দক্ষিণ মেরুতে ঐতিহাসিক নরম অবতরণ অর্জন করে এই পদকের সাথে স্বীকৃত করেছে, মানে অ্যাচিভমেন্ট করেছে। তাহলে মিশন হিস্টোরিক্যাল অ্যাকমপ্লিশ অফ মেকিং ইন্ডিয়া দ্য ফার্স্ট নেশন টু অ্যারাইভ ক্লোজ টু দ্য
তাহলে চন্দ্র দক্ষিণ মেরুর কাছাকাছি পৌঁছে ভারতকে প্রথম দেশ হিসাবে গড়ে তোলে মিশনের ঐতিহাসিক কৃত্য এই পদক দিয়ে স্বীকৃত। ঠিক আছে, তাহলে আমাদের ভারত যেটা হচ্ছে এটা ফার্স্ট কান্ট্রি, মানে প্রথম স্থানে আসলো যে সাউথ পোলে, চাঁদের সাউথ লুনারে, মানে চাঁদের সাউথ পোলে কাছাকাছি পৌঁছানোর জন্য আমাদের যে ভারত সবচেয়ে প্রথম। চন্দ্রয়ান-3 ব্যাপারে একটু দেখে নেব। তাহলে আপনারা দেখবেন যে আমাদের চন্দ্রয়ান-3 মিশনে যে লঞ্চ করেছিল, মানে চন্দ্রয়ান-3 মিশনের জন্য লঞ্চের ডেট কি হচ্ছে, লঞ্চের তারিখ কি হচ্ছে 14 জুলাই 2023-এ 14:53 यानी 2:35 হিসাবে লঞ্চ করা হয়েছিল। তাহলে কোন রকেট দিয়ে লঞ্চ করেছিলাম আমরা? LVM-3M4 রকেট দিয়ে আমরা লঞ্চ করেছিলাম। লঞ্চের সাইট কোন সাইট দিয়ে লঞ্চ করা হয়েছিল? লঞ্চের সাইট হচ্ছে সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ হয়েছিল। কে লঞ্চ করেছিল? তো আমরা বলবো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন লঞ্চ করেছিল। ল্যান্ডারের নাম কি? ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম। আর রভারের নাম কি? রভারের নাম হচ্ছে প্রেগন। এই দুটো ইম্পর্টেন্ট, এই দুটো স্টার মার্কস করলাম, এই দুটো আপনারা মনে রাখবেন। তাহলে এটা হচ্ছে চন্দ্রয়ান-3 একটু সাইনোপসিস, একটু আমরা ছোট্ট করে আমরা চন্দ্রয়ান-3 মিশনটা একটু দেখলাম। তো এটাই নিয়ে হলো আজকে আমাদের তাহলে আমাদের আজকের এই ছোট প্রশ্ন আমরা করলাম এই আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে। তো আশা করি আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্স সাথে সাথে অনেকগুলো স্ট্র্যাটেজি জিকেও নিয়ে আসলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিওটা লাইক করে দিন এবং নিজের বন্ধু গ্রুপে, হোয়াটসঅ্যাপে যেখানে আপনার ইচ্ছা সেখানে শেয়ারও করে দিন। তাহলে সবাইকে ধন্যবাদ।